আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রথম আমার হাজবেন্ডকে ধরে বেঁধে লাইভে নিয়ে আসছি। আপনারা কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর কি জানি বলো, তুমি বলো তোমার কেমন লাগতেছে? প্রথমবার এই মনে হয় আমাদের বিবাহিত জীবনের প্রায় 2.5 বছর, এই 2.5 বছরে আজকেই মনে হয় প্রথমবার দুইজনে হচ্ছে আপনার একসাথে প্রথম লাইভে আসছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের ভাবির পেজ, এই পেজ থেকে আমাকে নিয়ে আসছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা একটা খুশির খবর আপনাদেরকে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেটা এখন এমএস কর্পোরেশন আছে, যেটা পূর্বে হালাল ছিল, এটা আমরা কিছুদিনের মধ্যেই একটা নির্দিষ্ট নাম করে ফেলবো এবং নাম করে সেটাকে হচ্ছে আমরা ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক নিয়ে বিএসটিআই অনুমোদন করে একটা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এবং আপনারা চাইলে সেখান থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন, পাইকারি। এবং আশা করি নামটা এখন পাবলিক করব না। নোয়াখালী থেকে হুমায়ুন কবির ভাই দেখছেন, তানিম ভাই, আপনার ভাবি হয়তো, আপনাদের ভাবি বা এটা তারই পেজ, সে হয়তো আগেই বলছে যে আমরা একটা করতে যাচ্ছি, আমরা একটা নতুন অফিস নিতে যাচ্ছি। লজ্জা লাল হয়ে যাচ্ছে। তো আমরা সেই অফিসের ঘোষণা দিচ্ছি যে আমরা একটা অফিস নিব অচিরেই, এবং আপনাদেরকে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে আসলে দাঁড় করাতে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা খুব হার্ড অ্যান্ড টাফ টাইম পার করেছি রিসেন্টলি, কারণ গত মাসের 22 তারিখে আমি কারাগার থেকে মুক্ত হয়েছি। আগে দীর্ঘ 3.5 মাসের মতো কারাগারে ছিলাম। তো সবকিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যে পরিস্থিতিতে রাখছে, যে অবস্থায় রাখছে, আলহামদুলিল্লাহ মহান রবের শুকরিয়া। তো আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি হচ্ছে করতে যাচ্ছি, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে আমরা ইনশাল্লাহ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবো। কারণ এখন কিছু জটিলতা আছে, আমলাতান্ত্রিক এখন পর্যন্ত ফিক্সড হয়নি। তবে অবশ্যই আমরা নামটা ফিক্সড করে আপনাদেরকে আমরা জানাবো। তুমি কথা বলো। আচ্ছা, ইয়া করো, কমেন্ট করো। তুমি কথা বলো, তোমার পেজ লাইভে আসছি। আমি এতক্ষণ লাইভে ছিলাম, তুমি বলো, কথা বলতে থাকো, কথা বলতে থাকো। তোমাকে নিয়ে আসছি, তুমি যা যা বলতে চাও আমার পেজে তুমি বলতে পারো। আপনাদের যদি হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনাদের ভাবি সম্পর্কে, আমাদের সম্পর্কে, আমার দাড়ি কিন্তু না, দাড়ি তো রাখছি আমি। আমার যতটুকু দাড়ি আল্লাহ দিছে অতটুকু আমি রাখছি, বা এতটুকুই আমি সবসময় রাখি আপাতত। এরপর ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বড় করে রাখবো। এই তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনাদের ভাবি সম্পর্কে, আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে, অবশ্যই জানতে পারেন। আর একটা বিষয় হচ্ছে মুখের মাস্ক খুলেন ভাই। আমাদের এটা একটা আপনাদেরকে একটু বলে রাখি যে আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে বিজনেস করলেও আপনাদের ভাবি দীর্ঘ 3 বছর যাবত আমরা ব্যবসা করতেছি অনলাইনে, কিন্তু এখন পর্যন্ত তার মুখ আমরা দেখাইনি বা ফেস দেখাইনি। হয়তো এখন আমাদের ব্যবসায়িক প্রয়োজনে, যেহেতু হেয়ার অয়েলটা সে বিক্রি করতেছে বা বিজনেস করতেছে, এই জন্য ব্যবসায়িক প্রয়োজনে হচ্ছে আপনার এটা করছি আমরা। কিন্তু আমরা যতটুকু পারি আসলে পর্দাটা মেনটেন করার চেষ্টা করি। বাকিটা তুমিই বলো, তোমার মুখ কেন খুলছো না বা মাস্ক কেন খুলতেছো না, এটা একটু বলে দাও। আমার হচ্ছে আমি মেকআপ করতে চেয়েছিলাম, কিন্তু আমার মেকআপ একটু প্রবলেম হয়, আমার অ্যালার্জি আছে, তো আমি মেকআপ করতে পারি না। সেটা বলে না। না, আমি বলতেছি মাস্ক পরে কেন লাইভে আসছো তুমি, সেটা বলতেছি। বুঝতে পেরেছি, মানে বা এই পরে মানে মেকআপ না করে কেন মাস্ক পরতেছি। আবার অনেকে জানতে মানে মাস্ক খুলতে বলে, যেটাই হোক। তো আমি মেকআপ করতে পারি না হচ্ছে আমার অ্যালার্জির জন্য। আমার মাস্ক পরলে অ্যালার্জি প্রবলেমটা হয় না আমি দেখলাম, কিন্তু মেকআপ করলে আমার হচ্ছে ঠান্ডার যে সমস্যা বা অ্যালার্জির প্রবলেম ওইটা হয়, যার জন্য আমি হচ্ছে গিয়ে এখন মাস্ক, মানে করোনা আসার পর থেকে আমার এটা এখন থেকে মানে করোনার পর থেকে মাস্কই পরা হয়। কেমন আছেন আপনি জানতে চেয়েছে হেলালুদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ হেলাল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। এক ভাই লিখছে যে এমন একটা বউ পাইলে লাইফে আর কি লাগে। ভাই ফেসবুকে অনেকেই আসলে আইসা মানে খুবই প্রীতি দেখায়, 2 দিন পরে আবার হচ্ছে দেখা ভাই কি ধরো নাম দেখলাম কদিন আগে একটা লাইভ করলো আইসা, আলিফ লায়লা, এরপর একটা কি ধরো ছেলেটার নাম, ওই যে ডিভোর্স হয়েছে এখন, যাই হোক মানে বলা উচিত না, ভাবি নিষেধ করতেছে। তো আসলে ফেসবুকে আমরা অনেকেই আইসা অনেক কিছু দেখাই, ধার্মিক
হ্যাঁ, আবার মানে ভালোবাসা, প্রেম প্রীতি, কিন্তু এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ডে যখন আমাদের সেটা থাকে না, তো আমরা আসলে চেষ্টা করি যতটুকু পারি নিজেদের মতো করে আমাদের ভালোবাসাটা আমরা ধরে রাখতে, প্রকাশ করতে, বা নিজেদের মধ্যে। এবং আলহামদুলিল্লাহ যে আমরা ব্যক্তিগত লাইফে আমরা খুবই খুশি, খুবই হ্যাপি, এবং আমরা সবসময় যতটুকু পারি আমরা সৎ পথে, হ্যাঁ, সততা নিয়ে, আদর্শ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছি। এরপরে বিজনেসটা আসলে বিজনেসের ক্ষেত্রে যদি গল্পটা বলি, মানে আমি আসলে বিজনেসে কোথা থেকে আসলাম, এই গল্পটা যদি আপনাদেরকে বলি, আমার আসলে বিজনেসম্যান হওয়ার বা বিজনেস করার, অনলাইনে মধু বিক্রেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। লাইফের শুরুতে ইচ্ছা ছিল যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই তখন সরকারি চাকরি করব, বিসিএস ক্যাডার হব, এসপি হব, ডিসি হব, সচিব হব, হ্যাঁ, টিওনো হব, ইত্যাদি ইত্যাদি। তো সেখান থেকে যখন কোটা সংস্কার আন্দোলন 2018 সালে যুক্ত হই, সেখান থেকে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, এক প্রকার বাধ্য হয়েই আসলে গণ অধিকার পরিষদ বা তৎকালীন ছাত্র অধিকার পরিষদে আসলে যুক্ত হওয়া। কারণ আমাকে আমার মাত্র তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমাকে আমার হল থেকে ছাত্রলীগের ছেলেরা ধরে নিয়ে গিয়ে চারুকলায় 4 ঘন্টা 5 ঘন্টা নির্যাতন করে এরপরে কারাগারে পাঠায় পিটিয়ে, এবং সেখান থেকে 1.5 মাস 2 মাস কারাগারে থাকার পরে আসলে সেখান থেকে আসলে এক প্রকারের শপথ নিয়ে আমরা কারাগারে বসে, আমি, রাশেদ খান, ফারুক হাসান, এপিএম সুহেল, আমরা অনেকেই ছিলাম, যে আমরা আসলে যেহেতু আমরা ছাত্র মানুষ, এরপরে আমাদেরকে এত রিমান্ডে দিল, হামলা দিল, মামলা দিল, সুতরাং যে দেশের জন্য আসলে এত কিছু করতে গিয়ে আমরা এত কিছু নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছি, সুতরাং আমরা এই দেশের জন্য কিছু করতেছি, এবং কারাগার থেকে শপথ নিয়ে আমরা কিন্তু ছাত্র অধিকার পরিষদ করি। তো সেখান থেকে আসলে রাজনীতিতে আসা, তো সেখান থেকে মানুষের এক প্রকার বলে হাদিয়া। তো 18 সালের পর থেকে মূলত হাদিয়া নিয়ে, বা আমার ফ্যামিলি, আমার বড় ভাই ও ঢাকাতে থাকতো, ওর কাছে থাকতাম, ওইভাবে খরচ হতো না, হাদিয়া নিয়ে মোটামুটি চলতে পারতাম, অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছিল। তো সেখান থেকে বিয়ের পরে আবার আপনাদের ভাবি, আমার পাশে যে বসে আছেন, তিনি বললেন যে এই হাদিয়া নিয়ে আসলে জীবন চলবে না, এটা কোনো জীবন না, এবং এটা আসলে আমার কাছে সহি তরিকা হয় না, ইনকামের কোনো সহি তরিকা মনে হচ্ছে না মানুষের কাছ থেকে হেল্প নেওয়াটা, আসলে ওইভাবে রাজনীতি করার জন্য করো, দেশের জন্য করো, মানুষের জন্য করবার, এখান থেকে আসলে কোনো প্রকারের চাহিদা পূরণ করা তোমার ব্যক্তিগত, এটা উচিত হবে না, তো তোমাকে নিজের থেকে কিছু করতে হবে। সেখান থেকেই মূলত বিজনেসের আইডিয়াটা আসে, এবং সে বললো যে তোমার যেহেতু অনলাইনে মোটামুটি ভালো পরিচিতি আছে, তো এটাকে তুমি কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারো। সেখান থেকে এই মধু ব্যবসা, প্রথমে পাঞ্জাবি, এরপরে লুঙ্গি, এগুলো দিয়ে শুরু করছি। তো সেখান থেকে মধু বিক্রেতা, আজকে আলহামদুলিল্লাহ মধু বিক্রি করতেছি, হ্যাঁ, কম বিক্রি করছি, এবং সেখান থেকে বলতে পারেন যে মোটামুটি ছোটখাটো একজন সাকসেসফুল মধু ব্যবসায়ী বলা চলে। কারণ 3 বছর যাবত এখন পর্যন্ত আমাকে মধু ব্যবসা নিয়ে সংগ্রাম করতে হয়নি, স্ট্রাগল করতে হয়নি, এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের মধু বিক্রিটা চলছে। এবং এখন পর্যন্ত মোটামুটি যেভাবে যা চলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি খরচ সম্পূর্ণ মেনটেন করে আমরা, আপনারা জানেন যে আমি কারাগারে ছিলাম দীর্ঘদিন, তো কারাগারে থাকার সময় মামলা বাবদ যে খরচ, আসতে বলতে বলছে, তো মামলা বাবদ যে খরচ হয়েছিল সেই সমস্ত খরচও কিন্তু আমাদের এই মধু বিক্রির টাকা থেকে উঠে গেছে, বা এই হেয়ার অয়েল বিক্রির টাকা থেকে আমার মামলার খরচ চালিয়েছে, আমার ফ্যামিলি খরচ চালিয়েছে, স্টিল নাও আমরা হচ্ছে আপনার সেই মামলার খরচ চালাতে হচ্ছে, আমাদের ফ্যামিলি খরচ চালাতে হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ এগুলো আমাদের এই বিজনেস থেকে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা আসলে খুবই হ্যাপি কাপল বলা চলে, বা হ্যাপি ফ্যামিলি বলা চলে ব্যক্তিগত লাইফে, কারণ আমাদের আসলে ওইভাবে উচ্চ আকাঙ্ক্ষাও নাই, হ্যাঁ, উচ্চ ডিমান্ডও নাই। আমরা ওই আগে এমপি মন্ত্রী হওয়ার একটা প্রত্যাশা ছিল আগে, ফ্রাঙ্কলি বলতে, যেটা আমার মধ্যে ছোটবেলা থেকে রাজনৈতিক সচেতনতা, রাজনীতিটাকে বোঝা, মানুষ সম্পর্কে কাজ করা, মানুষকে নিয়ে, দেশকে নিয়ে একটা উচ্চ আশা ছিল যে একদিন এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে। আসলে এই আশাটা আমার মধ্যে আগে খুব ছিল, প্রবল ছিল, খুব প্রবল বলতে আরো প্রবল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, রাজনীতি শুরু করি, তখন ছিল, কারণ তখন এটা ঢাকা ইউনিভার্সিটিতে বলে একটা ছেলে রাজনীতি করার স্বপ্নটা এমপি মন্ত্রী খুবই দেখতেই পারে, কিন্তু এখন আর আমার মধ্যে এটা কাজ করে না। এখন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ওই সংসদে যারা আছে, বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তাদের অনেকের চাইতে আমার ব্যক্তিগত লাইফে, আমার একাডেমিক কোয়ালিফিকেশন, আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্টের পাল্লা অনেক ভারী। আমি আমার ছাত্র জীবনে মামলা খাইছি, জেলখানায় গেছি, রিমান্ডে গেছি, সব কাছ থেকে দেশটাকে দেখছি। সুতরাং আমার আর এমপি মন্ত্রী হওয়ার, যেই সংসদে আমাদের, আমি কাউকে ছোট করছি না, আমাদের গান বাজনা হয়, যেই সংসদে গিয়ে 1000 কোটি টাকা পাচার হয় সংসদ সদস্যদের, 52 গুণ, 54 গুণ, 200 গুণ, 250 গুণ সম্পদ বৃদ্ধি পায়, যেই সংসদরা নারী পাচারের সাথে জড়িত, যেই সংসদরা গান বাজনার সাথে জড়িত, এরপরে টিকটকের সাথে জড়িত, এরপরে হচ্ছে বাংলা দেখে পড়তে পারে না, সেই সংসদের এমপি হওয়ার ইচ্ছা আমার আসলে আর নাই বললেই চলে।